এই লাইভ ক্লাসে আমরা দেখব এই যে ওয়েবসাইটটা আমরা অনেকগুলো স্টেপে আমরা তৈরি করেছি। আজ সর্বশেষ স্টেপ বা ভিডিও, এখানে আমরা এই ক্লাস বা ওয়েবসাইটটিকে আমরা রেসপন্সিভ বানাবো। আমরা যদি এখন এইটাকে ছোট কোনো ডিভাইসে দেখি, রাইট ক্লিক করলাম, ইন্সপেক্টে আসলাম, এখন আমি এখানে ক্লিক করলাম, একটু এটাকে নিচে নামিয়ে দিলাম। ছোট ডিভাইসে আমাদের ন্যাপবারটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আমাদের ছোট ডিভাইসে এই কন্ট্যাক্টের জায়গায় আমাদের এই সিম্বলটা দেখানো দরকার। এখানে ক্লিক করলে তবেই এই ন্যাপবারের সেকশনটা আমাদের কলম ওয়াইজ শো করবে এবং ফুল উইথে আমরা দেখাবো এবং ব্ল্যাক স্ক্রিনে দেখব। এবং প্রথমত ন্যাপবারটা দেখা যাবে না, ন্যাপবারটা আমরা সাইডে সরিয়ে রাখবো। আর যখন এই জায়গায় ক্লিক করবে আইকনে, তখন আমাদের ন্যাপবারটা পজিশনিং শো করবে। আচ্ছা, তারপর আমরা যেটাকে ফিক্সড করব, ছোট ডিভাইসে এই যে হিরো সেকশনের যে আমাদের টেক্সট বা হেডিং ট্যাগটা আছে, এটাকে একটু ছোট করব। তারপর আমরা আওয়ার সার্ভিস, এটাকেও একটু ছোট করতে পারি। এছাড়া আমরা এই ফুটার সেকশনটাকে একটু ফিক্সড করব, এইগুলোকে একটু মাঝখানে নিয়ে আসবো। আচ্ছা, চলো আমরা শুরু করি। আমরা প্রথমত আমরা একটু ন্যাপবারটাকে প্রথমত ফিক্সড করব না, আচ্ছা এটাকে ফিক্সড করি। আচ্ছা, আমি এখানে তিনটে ডিভাইসে মিডিয়া কোয়েরি ব্যবহার করব। আমরা প্রথম ক্লাস থেকে যে কোডটা লিখেছি, এটা আমাদের 993 পিক্সেলের উপর থেকে কাজ করবে। আর ম্যাক্সিমাম 992 পিক্সেল পর্যন্ত আমরা তিনটে স্ল্যাব করব। প্রথমত 576 থেকে আমরা স্ল্যাব করব 768 পিক্সেল পর্যন্ত, আর 768 পিক্সেল থেকে 992 পিক্সেল পর্যন্ত আমরা তিনটে স্ল্যাব বানাচ্ছি তিনটে ডিভাইসের। আর 992 এর পর থেকে আমাদের যেটা লিখেছি সেটা কাজ করবে। তাহলে আমি ম্যাক্সিমাম 992 পিক্সেল, মিনিমাম 0 থেকে, কারণ মিনিমাম এখন সেট করছি না, ম্যাক্সিমাম সেট করছি। আর মিডিয়া কোয়েরি কি আশা করছি জানা দরকার আছে। যদি না জেনে থাকো তাহলে এই ক্লাসটা দেখো না, প্রথমত মিডিয়া কোয়েরিটা শেখো। আমাদের ইউটিউব চ্যানেলেই মিডিয়া কোয়েরি আছে। এখানে ইউটিউবে সন্দীপ বাগ CSS বলে লিখলে এখানে CSS এর 160টি ক্লাস পাবে, এর ভিতরেই প্রবেশ করতে পারো। করে একদম শেষের ক্লাস মিডিয়া কোয়েরি 4টি ক্লাস আছে, ডিটেলসে আলোচনা করা হয়েছে। এছাড়া না হলে সন্দীপ বাগ CSS মিডিয়া কোয়েরিজ লিখলেও ক্লাসটি প্রথমে চলে আসবে। এটা নয়, এটা দেখানো হয়েছে, বাট এখানে এই মিডিয়া কোয়েরি রেসপন্সিভ ওয়েবসাইট কত থেকে কত পিক্সেল কোন ডিভাইসের জন্য পুরো ডিটেলসে দেওয়া আছে। পর্ব 100, পর্ব 103 আছে, এরকম পর্ব 101 আছে, 2 আছে। তো এইগুলো দেখার পর তবেই এই ক্লাসটি দেখো, না হলে বুঝতে অনেকটাই সমস্যা হবে। আচ্ছা, তো আমি প্রথমত হেডার হিরো সেকশনে আসবো। হিরো সেকশন কন্টেনার, হিরো সেকশন, এটা ন্যাপবার আছে। ন্যাপবারের এই যে হিরো ভেতরে হিরো যে কন্টেন্ট, তার ভেতর যে H1 ট্যাগ ওয়েলকাম টু এটা দেখাচ্ছে, এটাকে আমি একটু ছোট করব। কোন ডিভাইসে? আমার 992 পিক্সেল পর্যন্ত একটু ছোট হোক, কারণ অনেকটা বড় দেখাচ্ছে। তো আমরা যদি দেখি অনেকটা বড় দেখাচ্ছে, তো আমি 992 পিক্সেল পর্যন্ত ছোট করতে চাইছি। স্টাইলে আসলাম, এখন মিডিয়া কোয়েরি লিখবো। আর মিডিয়া কোয়েরি ছোট থেকে বড় স্টেপ হবে, অর্থাৎ প্রথমটা বড় থাকবে, আস্তে আস্তে ছোটোর দিকে নামবো। আমরা প্রথমে তাহলে 992 পিক্সেল দেবো, তারপরে 768, তারপর 576। আচ্ছা, এখানে @স্ক্রিন লিখেছি অ্যান্ড ম্যাক্সিমাম উইথ 992 লিখেছি, মানে ম্যাক্সিমাম 992, মিনিমাম যতই ছোট ডিভাইস হোক না কেন এই এফেক্টটা কাজ করবে। আচ্ছা, কি দেব আমরা? ডট যে
ডট এখান থেকে হিরো কন্টেন্ট এটাকে কপি করে নিই, এখানে হিরো কন্টেন্টটাকে কপি করে এই জায়গায় এসে বসিয়ে দিলাম। তারপর H1 হিরো কন্টেন্টের মধ্যে যে H1 আছে সেটাকে ফন্ট সাইজ আমি 2.5 REM রাখলাম। এখন সেভ করলাম। যদি দেখি আমাদের ছোট ডিভাইসে আমাদের এটা কাজ করছে না। আচ্ছা, এটাকে আমি কেটে দিলাম, দিয়ে আমি লাইভ সার্ভারে না ওপেন করে ওপেন উইথ গুগল ক্রোমে ডাইরেক্ট ওপেন করছি। এখন রাইট ক্লিক, ইন্সপেক্টে আসলাম আর রিফ্রেশ করলাম, আমাদের এইরকম দেখাচ্ছে। হ্যাঁ, ছোট বড় ডিভাইসে এরকম দেখাচ্ছে। আচ্ছা, 992 ম্যাক্সিমাম দিয়েছিলাম, 992 পিক্সেল আমাদের এরকম। যখনই 993 করছি দেখি আমাদের ওয়েলকাম টু হরিজনটা বড় দেখাচ্ছে কিনা। হ্যাঁ, বড় দেখাচ্ছে, 993 থেকে বড় দেখাচ্ছে, তাহলে কাজ করছে। 992 আমার এইরকম দেখাবে, ছোট দেখাবে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এরপর আমি এটা দেখাবো, আরেকটা মিডিয়া কোয়েরি বানাবো। এটাকেই আমি কপি করে নিচ্ছি, কপি করে আমি ম্যাক্সিমাম উইথ 768 রাখবো। 768 পিক্সেল নিলাম। আচ্ছা, এর পূর্বে যখন এটা আমি দিলাম না, তখন কি ছিল? তখন কাজ করছিল 0 থেকে 992 পিক্সেল পর্যন্ত। যখন আমি ম্যাক্সিমাম উইথ আরেকটা স্ল্যাব মিডিয়া কোয়েরি লিখলাম 768, তাহলে এখন এইটা কাজ করবে কখন? 767 থেকে 992 পিক্সেল পর্যন্ত কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন যেটা বানাবো, এটা তো আমার লাগবে না, এটা চাইলে আরো ছোট করতে পারি, আমরা চাইলে ছোট করতে পারি। আমি আর ছোট আপাতত করছি না। আমি এই যে ন্যাববার আছে, এই যে ন্যাববার, ন্যাব মেনু, এই ন্যাব মেনুকে নিয়ে আমি কাজ করব। ন্যাব মেনু, তাহলে আমি ন্যাব মেনুকে টার্গেট করব। ন্যাব মেনুকে কি করব? একটু আমি পজিশন ফিক্সড দেব, আর এর ব্যাকগ্রাউন্ড কালার দেব, কারণ আমাদের এখানে তো শো করবে, এই জায়গায় শো করবে। যখন ছোট ডিভাইসে আসবে তখন এই জায়গায় শো করবে আমাদের, এবং এই জায়গা থেকে যাতে শুরু হয় আমাদের ন্যাববারটা, তার জন্য আমরা ডিজাইনটা করব। আচ্ছা, এখানে ন্যাব মেনুটাকে আমি কপি করে নিচ্ছি, ডট ন্যাব মেনু। অতএব 768 পিক্সেলে যখন আসবে তখনই কিন্তু আমাদের কাজ হবে, এই ডিভাইসে কোনো কাজ হবে না, মানে ন্যাব মেনু শো করবে না। আচ্ছা, ন্যাব মেনু প্রথমে কি করব? প্রথমত ন্যাব মেনুকে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই। আচ্ছা, পাশে রাখি, এটা আরো দেখতে ও বুঝতে সুবিধা হবে। আমার পাশে থাকুক, হ্যাঁ, এইদিকেই থাকুক ব্যাকগ্রাউন্ড কালার। আর এটাকে আমি ছোট করে দিই, ব্যাকগ্রাউন্ড BSCK GRO ব্যাকগ্রাউন্ড দেবো আমি। ব্যাকগ্রাউন্ড কোন কালার দেবো? ভ্যার দিয়ে আমার ডার্ক আছে কালার, একটা ডার্ক কালার আমি দিলাম ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা, এরপরে আমি এর উইথটা 100% করবো, WIDTH উইথ 100%, রিফ্রেশ করি, এই দেখো উইথটা 100%, পুরোটা এখন কাজ করছে। পুরোটা কাজ করছে। যদি আমি এই দেখি, এই দেখো, যখন ছোট ডিভাইসে নিয়ে আসবো তখনই কিন্তু ওটা আসছে। ঠিক আছে? আর পজিশন দিয়ে আমরা এই জায়গায় বসাবো। তো এটাকে ছোট করে নিলাম। আচ্ছা, নেক্সট আমরা যেটা কাজ করব সেটাকে একটু প্যাডিং দেব, PADDING প্যাডিং কত দেব? 20 পিক্সেলের মতো প্যাডিং দিলাম, 20 পিক্সেল। তাহলে একটু মোটা হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু পজিশন ফিক্সড করে আমরা একদম নিচের দিকে বসাবো। টপ থেকে আমি 70 পিক্সেলের মতো নিচে নামালাম, রিফ্রেশ করলাম, তাহলে দেখো 70 পিক্সেল। আর একটু দিতে হবে কারণ একটু ছাড় আছে, বাকি আছে। আমি এখানে 72 পিক্সেলের মতো রাখলাম, 72 পিক্সেল। এখন মোটামুটি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট আমি এইগুলোকে নিচে করে রাখবো, ফ্লেক্স করব না। হ্যাঁ, তার জন্য কি ব্যবহার করব? ফ্লেক্স ডাইরেকশন কলম ব্যবহার করব। আর ফ্লেক্স আমার অলরেডি লেখা আছে, হ্যাঁ,
এই যে আমি ন্যাব মেনু আগে যে টার্গেট করেছি বড় ডিভাইসের জন্য সেখানে ফ্লেক্স করা রয়েছে, তাই জন্য ফ্লেক্স আর আমাকে লেখার দরকার নেই। এটাকে আমি কন্ট্রোল এফ প্রেস করলাম সিলেক্ট করে, এই দেখো ন্যাব মেনুতে কি ফ্লেক্স অলরেডি করা রয়েছে এবং স্টাইল হচ্ছে নান করা রয়েছে, গ্যাপ আছে। তাহলে ডিসপ্লে ফ্লেক্স যখন করা আছে পাশাপাশি দেখাচ্ছে, কিন্তু ছোট ডিভাইসে আমার ফ্লেক্সটা কলম হয়ে যাক। হ্যাঁ, তো আমি নিচেই লিখছি ফ্লেক্স কলম, ফ্লেক্স ডাইরেকশন, ফ্লেক্স ডাইরেকশন COLUMN কলম। সেভ করলাম। এখন রিফ্রেশ করলে আমরা দেখব নিচে নিচে হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, এইরকমই আসবে। আচ্ছা, ফ্লেক্স কলম হলো। এখন নেক্সট আমি যেটা করব, একটু ট্রানজিশন দেব যাতে স্মুথ আসে, বা আমি এটাকে এইভাবে দেখাবো না, এটা আমার ছোট ডিভাইসে যখন ওপেন হবে এরকম থাকবে না, এটাকে একদম হাইড করে রাখবো, মানে লেফট দিক থেকে একদম -100% করে দেবো। তাহলে কি আমার এই দিক থেকে একদম একদম বাইরে বেরিয়ে আসবে, এই দিকে থাকবে, এইখান থেকে এতটা থাকবে, তাহলে এটা শো করবে না। হ্যাঁ, তাহলে যেহেতু পজিশন ইউজ করেছি, পজিশন ফিক্সড টপ, তাহলে এখানে লেফট LEFT লেফট, লেফট আমি -100% আমি ইউজ করলাম। এর ফলে কি এটা এটা আমাদের এখানে আর শো করবে না, এখান থেকে শো করবে, অতএব দেখা যাবে না। রিফ্রেশ করলাম, রিফ্রেশ, দেখো আর দেখা যাচ্ছে না। কখন এটা দেখা যাবে? যখন এই বাটনে, এখানে একটা বাটন শো হবে, সেই বাটনটা আমি শো করিয়ে দিই। আচ্ছা, এই জায়গায় আমি নিচে বাটনটার নাম কি আছে, বাটনটা আমাদের এটা আছে, এটা এটা এই ক্লাস বা এই আইডি, আমি ক্লাসটাই নিই, এটাকে শো করাবো। তো বাটনটাকে নিচে আমি ডট দিয়ে শো করিয়ে দিচ্ছি। এটাকে কি আমরা পূর্বে কি করেছিলাম, পূর্বে যদি দেখি আমি ডিসপ্লে নান করিয়েছি। বড় ডিভাইসের জন্য ডিসপ্লে নান, তাহলে ছোট ডিভাইসে আমার কি হবে, ছোট ডিভাইসে আমার ডিসপ্লে ব্লক হওয়ার কথা বা ডিসপ্লে ফ্লেক্স। আচ্ছা, ডিসপ্লে আমি ব্লক দিলাম, ব্লক। সেক্ষেত্রে এখন কি হবে, এখন আমি যদি রিফ্রেশ করি তাহলে আমার দেখা যাওয়ার কথা, দেখাচ্ছে না। আচ্ছা, না যদি দেখায়, একটু পজিশন দিই, কোথাও একটা হারিয়ে গিয়েছে বা অন্য কোথাও শো করছে হয়তো, দেখি একটু পজিশন দিয়ে ওকে ঠিক জায়গায় বসানোর চেষ্টা করি। তো এটাকে একটু ছোট্ট করে নিলাম, হ্যাঁ ছোট্ট থাকুক। আর এখানে একে ডিসপ্লে না, পজিশন, POSI পজিশন আমরা অ্যাবসোলিউট দেব, POSITION পজিশন AB অ্যাবসোলিউট। এর প্যারেন্টকে রিলেটিভ দেওয়া আছে, তাই জন্য কি অ্যাবসোলিউট দিলাম। আচ্ছা, টপ হচ্ছে 15 পিক্সেল দিলাম। এখন যদি দেখি আমার দেখাবে, এই দেখো দেখাচ্ছে, এই দেখাচ্ছে, হ্যাঁ টপ থেকে 15 পিক্সেল। আর একটু আমি যদি নিচের দিকে নামাই তাহলে আমাকে এখানে 17 পিক্সেল দিতে হবে, 17। আচ্ছা 17, কিন্তু এটাকে চাইছি আমি ডান দিকে, তাহলে আমি কি করব, রাইট বলে দিই, RIGHT রাইট, রাইট 20 একটা পিক্সেল দিই, বা যদি রাইট আমি 0 দিই তাহলে রাইট 0 পিক্সেল থেকে শো করবে। এই দেখো, এটাকে বড় করছি, বড় 0 শো করছে না, দেখা যাচ্ছে না। এটাকে একটা পিক্সেল দিই, তাহলে ডান দিক থেকে যে পিক্সেলটা দেবো সেই পিক্সেল অনুযায়ী শো করবে। আমি 10 দিলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, 10 পিক্সেল, 10 পিক্সেল দেখা যাচ্ছে না। আচ্ছা, এটাকে 20 দিই, 20 পিক্সেল দিলাম, রিফ্রেশ করলাম। কোথায় হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে শো করার কথা, এখানে কিছু ভুল করেছি কি, টপ থেকে 17 পিক্সেল, RIGHT রাইট 20 পিক্সেল। আচ্ছা, এখানে যদি না দেখা যায়, আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করতে তোমাদের বলেছিলাম, এই এক্সটেনশনটাকে ব্যবহার করবে।
এটা আবার লাইভ সার্ভার না হলে কাজ করে না। তো চলো আমি এটাকে লাইভ সার্ভারে অন করে নিই, বা এই পেজটাকে এখান থেকে লাইভ সার্ভার পুনরায় ওপেন করলাম। লাইভ সার্ভার, তাহলে এটা আমাদের লাইভ সার্ভার ওপেন হয়েছে। এখানে আমরা দেখি যদি এই দেখাচ্ছে, বাট এখানে দেখাচ্ছে না কেন বুঝতে পারছি না। রাইট ক্লিক ইন্সপেক্টে আসলাম, এই তো দেখাচ্ছে, এই দেখাচ্ছে, এই দেখাচ্ছে, এতক্ষণ পরে দেখাচ্ছে, এই দেখো। হ্যাঁ, ডান দিক থেকে আমাদের 20 পিক্সেল সরে দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। চাইলে এটাকে একটু সাইজ বড় করতে পারি। ফন্ট সাইজ 30 পিক্সেল দিলাম, সেভ, রিফ্রেশ করলাম, দেখো বড় হয়েছে। একটু এটাকে বর্ডারগুলো তুলে দেব, বা প্যাডিং দিতে পারি, আমি প্যাডিং দিতে পারি, কার্সার পয়েন্টার দিতে পারি। তারপর একটু আমি চাইলে ট্রানজিশন ইউজ করতে পারি, হভার ইউজ করতে পারি, এটা তোমরা তোমাদের মতো দেবে। আমি বর্ডার নান করে দিলাম যাতে বর্ডার না এখানে শো করে। হ্যাঁ, এই তো একটু প্যাডিং PADDING প্যাডিং দিচ্ছি 5 পিক্সেল আর 10 পিক্সেল আপাতত দেই, কতটা কি বড় হয় দেখা যাক। এই রকম আসছে। তাহলে এখানে আমাদের ফন্ট সাইজ আর দেওয়ার দরকার নাই, রিফ্রেশ করে দিলাম। আচ্ছা, ফন্ট সাইজটা একটু দিই। ফন্ট সাইজটা আমি 20-র মতো দিলাম, 20, ছোট হয়ে গিয়েছে, 20-র মতো দিলাম, ঠিক আছে। আপাতত মোটামুটি ঠিক আছে। আর প্যাডিংটা বেশি হয়ে গিয়েছে, একটু চাইলে কমাতে পারো, আর ফন্ট সাইজটাকে চাইলে একটু বাড়াতে পারো। 25 করে দিই। এগুলো ডিজাইনের উপর নির্ভর, তুমি কেমন ডিজাইনটা করবে তার উপরে নির্ভর। তো এইরকমই থাকুক। আচ্ছা, এখন তাহলে আমি এটা শো করাতে পারছি ছোট ডিভাইসে। কোন ডিভাইস থেকে শো হবে? আমাদের 0 পিক্সেল থেকে আমাদের 768 পিক্সেল পর্যন্ত এইটা শো করবে। দেখো 700, 6, 10, 8, 68। হ্যাঁ, আর যখনই আমি 67 করে দেবো তখন আর শো করবে না। 68, 67 শো করবে, 68, 69 থেকে আর শো করবে না, কারণ এখানে 768 পর্যন্ত দেয়া রয়েছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কাজ কি করব? এই যে হিরো সেকশন আছে, এই যে হিরো সেকশনটা দেখো, যখন ছোট ডিভাইসে ওপেন করছি তখন এই হিরো সেকশনটা অনেকটা বড় আছে না? এটা কত নেওয়া আছে? আমি যদি দেখি 100 VH নেওয়া রয়েছে। কন্ট্রোল F, ডট হিরো দেখো, না এখানে 60 VH নেওয়া আছে, 100 নয়, 60। 100 VH মানে কি? ফুল হাইট, হ্যাঁ, স্ক্রিনের ফুল হাইট। তো আমার এখানে 60 VH নেওয়া আছে, আমি ওইটাকে একটু ছোট করতে চাইছি, একটু ছোট, ওই 50 করতে চাইছি, কারণ এত বড়টা দেখানো ঠিক নয়। তো আমি এখানে নিচে আসলাম, এই ডিভাইসে আমি ডট হিরো HERO হিরো সেকশনকে হাইট আমি 50 VH দিলাম। তোমাদের ডিভাইসে যেমন দেখাবে সেই রকম তোমরা দিতে পারো। আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ এখানে করার দরকার নেই, হ্যাঁ এটা দরকার আছে, কারণ এটা আমাদের লাইভ সার্ভার নয়, এটা লাইভ সার্ভার। হ্যাঁ, এই দেখো, এটা লাইভ সার্ভারে অন করেছিলাম, এইরকম দেখাচ্ছে। মোবাইলের ক্ষেত্রে এরকম দেখাবে এবং ছোট ডিভাইসে। ঠিক আছে, এটা একটা এক্সটেনশন ইউজ করা আছে, তোমাদের বলা আছে এক্সটেনশনটি, আশা করছি তোমরা জানো। ঠিক আছে, আর এখানে আমাদের আরেকটা জিনিস, এখানে হিরো সেকশনটা হলো, এখন হিরোর যে H1 এটা অনেকটা বড় লাগছে না আমাদের? যে বড় 992 পিক্সেল পর্যন্ত, 992 কোথায়, 992 এই যে হিরো কন্টেন্টটাকে 2.5 REM করেছি। আর যদি ডিফল্ট আমরা দেখি, ডিফল্টে কত করা ছিল, একবার ডিফল্টটাকে দেখে নিই। ডিফল্টে আমাদের হিরো কন্টেন্ট H1টা 3 RM করা আছে। হ্যাঁ, আর আমরা যেটা 992 পিক্সেলে কত করছি, 2.5 REM।
আচ্ছা, এটাকে কপি করে নিই, এটাকে একটু ছোট করব। এই ডিভাইসে আমি আরেকটু ছোট করে 2 রাখছি, 2 REM রাখছি, তাহলে আমার ছোট হবে, এই হিরোটা ছোট হবে। দেখ ছোট হয়েছে, এই দেখ ছোট হয়েছে। আর এটাকে আমাকে রিপ্লেস করতে হবে, তবে কাজ করবে। দেখ ছোট হয়েছে। আচ্ছা, এতটুকুই। এবার যে হিরোর যে পি ট্যাগ আছে, ওটাকেও আমি চাইলে ছোট করতে পারি। এই যে হিরোর পি ট্যাগ আছে, এটাও অনেকটা বড় দেখাচ্ছে। সেক্ষেত্রে আমি এখানে ডট হিরো, হিরোর হিরো ডট হিরোর যে পি ট্যাগ আছে, হিরোর মধ্যে যে পি ট্যাগ আছে বা হিরো কন্টেন্টের মধ্যে যে পি ট্যাগ আছে, একটু দেখে নিই। আমি এখানে আসলাম, হিরো, এই যে ডিপ হিরো কন্টেন্টের মধ্যে যে পি ট্যাগটা আছে, তো আমি এখানে এসে এটাকেই কপি করে নিই। কপি, এই জায়গায় পেস্ট, H1 এর জায়গায় পি লিখে দিলাম, পি পি লিখে দিলাম। আর এটাকে আমরা যেটা করব 1 REM করব, 2 REM আছে, 1 REM সেভ করলাম। আমি যদি এখানে রিফ্রেশ করি, তাহলে এই ছোট হয়ে গিয়েছে। আর এই জায়গায় দেখি, দেখো এরকম দেখাবে। ঠিক আছে, এটা পারফেক্ট মোবাইলে কেমন সেটা দেখতে পাবে। ঠিক আছে, দেখো। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি, এখানে যখন ক্লিক হবে, এখানে যখন ক্লিক হবে তখন আমার মেনুটা মানে সাইড থেকে খুলবে। আমি তো এখন হাইড করে রেখেছি, -100% লেফট করে রেখেছি। তাহলে এখানে যখন ক্লিক হবে তখন একটা, এই জায়গায় আমি একটা মানে মেনুতে, এই যে মেনু আছে না, এই যে মেনুটা কোথায়, এই যে মেনু মধ্যে একটা ক্লাস অ্যাড করব। আর সেই ক্লাসের মধ্যে কি লেখা থাকবে, যে লেফট থেকে লেফট 0 হবে, লেফট 0। আর ট্রানজিশন ইউজ করলে পুরো স্লাইডের মতন খুলবে। আচ্ছা, আমি একটা এখানে একটা আমি ক্লাস লিখে দিই। ক্লাসটা আমি এই জায়গায় উপরে লিখতে পারি বা নিচে লিখতে পারি, এই জায়গায় আমি লিখে দিচ্ছি। ন্যাবের মধ্যে যে মেনু আছে, এই যে ন্যাবের মধ্যে যে মেনু আছে, এখানে একটা ক্লাস অ্যাড হবে যার নাম অ্যাক্টিভ। তো আমি ডট ন্যাব, ন্যাবের মধ্যে যে মেনু আছে, MENU, ন্যাব মেনু, ক্লাসের নাম ন্যাব মেনু। এখানে স্পেস দেব না, ডট দেব, ACTIV, অ্যাক্টিভ লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় কি হবে, লেফট থেকে 0 হবে। 0 হয়ে গেলে শো করবে, কোনো সমস্যা নেই, সুন্দরভাবে শো করবে। এখন মাইনাস, এটা 100% করা রয়েছে বলে সাইটে দেখা যাচ্ছে না। যখনই লেফট থেকে 0 দেবো তখন এখান থেকে শো করবে। হ্যাঁ, চলো এটাকে যদি আমি ক্লাসটাকে এখানে বসাই তবে দেখতে পাবে। তো এখানে আসলাম, এই জায়গায় অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হবে। আমি এখন ম্যানুয়ালি অ্যাড করছি। যদি ম্যানুয়ালি অ্যাড করি, এই দেখো এরকম -100 ছিল বলে এখান থেকে শো করছিল। এখন লেফট থেকে 0 করেছি মানে এই জায়গা থেকে পুরোটা শো করছে। এটাকে রিফ্রেশ করি, এই যে রিফ্রেশ করলাম, দেখো এখানে আমাদের শো করছে। হ্যাঁ, আর এখানেও যদি দেখি, এখানে দেখো আমাদের শো করছে। আচ্ছা, এখানে ক্লিক করলে তবেই কিন্তু এই ক্লাসটা অ্যাক্টিভ যোগ হবে। হ্যাঁ, কখন যোগ হবে, যখন এখানে ক্লিক করব যোগ হবে, আবার যখন এটা ক্লিক করব এই অ্যাক্টিভ ক্লাসটা উঠে যাবে। তো সেটা কিভাবে, এর জন্য আমাদের যেটা করতে হবে, জাভাস্ক্রিপ্টের প্রয়োজন। তো জাভাস্ক্রিপ্ট দিয়ে এই যে মেনু, যে ন্যাবে মেনু আছে, এর একটা আইডি লিখেছি। আইডি হলো ইউনিক, যার নাম দিয়েছি মেনু। এই মেনু ইউনিক, কারণ এর মধ্যে, এই পেজের মধ্যে আর কোথাও এই মেনু লিখতে পারবো না, আমার আইডি নিতে পারবো না। দেখো এই মেনু দিয়ে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে টার্গেট করব। জাভাস্ক্রিপ্ট দিয়ে টার্গেট করার জন্য বা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য বডির নিচে বা বডির উপরে, হ্যাঁ, একদম কন্টেন্ট যেখানে শেষ বা বডি শুরু, সেখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগ নিই, SCRIPT, স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, স্ক্রিপ্ট ট্যাগ শেষ করলাম। এখানে প্রথমত আমাদের টার্গেট করতে হবে, কাকে টার্গেট করতে হয়, এই মেনুটাকে। টার্গেট করে তবেই তো আমি এর মধ্যে ক্লাসটাকে অ্যাড করব। তার টার্গেট কার দ্বারা করব, মেনুর দ্বারা করব। আচ্ছা, এখানে প্রথমত আমি একটা ভ্যারিয়েবল দিলাম মেনু, হ্যাঁ, ইকুয়াল টু দিলাম। আর টার্গেট করার জন্য যেহেতু আইডি, তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি,
আমরা টার্গেট অনেকভাবে করতে পারি, আইডি দিয়ে, ক্লাস নাম দিয়ে টার্গেট করতে পারি, নেম দিয়ে, ট্যাগ নেম দিয়ে, অনেক রকমভাবে করা যায়। আমি এখানে আইডি দিয়েছি, তাই সেই আইডিটার নাম দিলাম। এখন তাহলে ওই ন্যাব মেনুকে টার্গেট করে এর মধ্যে রেখেছি। হ্যাঁ, এটা একটা ভ্যারিয়েবল, এর মধ্যে রেখেছি। এবং এর মধ্যে কি করব এখন, এর মধ্যে আমরা একটা ক্লাসকে অ্যাড করব। এর মধ্যে আমরা ক্লাসকে অ্যাড করব। কিভাবে অ্যাড করব, যখন যখন এখানে কেউ ক্লিক করবে, মানে ক্লিক ইভেন্ট, ক্লিক করলে তবেই ক্লাস অ্যাড হবে। কোথায় অ্যাড হবে, এই জায়গায় অ্যাড হবে। তো তাহলে আমাদের ওই বাটনটাকেও টার্গেট করে নিতে হবে, যে বাটনটা আছে, বাটন বাটনটা কোথায়, এই যে বাটন, এই বাটন, এর আইডি আমি বাটন নিয়ে রেখেছি। যদি তোমরা না নিয়ে থাকো এই আইডি বাটন নেবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে কপি করে নিলাম। আর কপি করার পর আমি নিচে আসলাম, নিচে এই জায়গায় এটাকে ডুপ্লিকেট বানিয়ে নিই। কন্ট্রোল শিফট অল্টার অ্যারো প্রেস করলাম, ডুপ্লিকেট, এখানে আইডির নাম দিলাম, আর আমি ওই একই নাম রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এবার বাটন, এই যে বাটন আছে, বাটন এর উপরে কাজ ক্লিক করলে, এই যে বাটন আছে, বাটনের উপরে ক্লিক, মানে অ্যাড ইভেন্ট লিসেনার লাগিয়েছি, অ্যাড ইটা বড় হবে, এলটা বড় হবে, অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক করলে একটা কলব্যাক ফাংশন যেমন আছে তেমনই লিখবে। হ্যাঁ, লেখার পরে এই মেনু, এর মধ্যে ক্লাস লিস্ট অ্যাড হবে, টগল, হয়তো কি ক্লাস, অ্যাক্টিভ, আমি কি লিখেছি, অ্যাক্টিভ লিখেছি। অ্যাক্টিভটা অ্যাড হলে লেফট থেকে 0 দেখাবে, তাহলে শো করবে। আচ্ছা, টগল মানে কি, এর এই ক্লাস লিস্টের 3টে ফাংশন আছে, একটা অ্যাড আছে, অ্যাড মানে ক্লাসটা অ্যাক্টিভ, মানে ক্লাস অ্যাড হবে, আর রিমুভ মানে কোনো ক্লাসকে রিমুভ করার জন্য, আর টগল মানে একবার ক্লিক করলে ক্লাস অ্যাড হবে, আবার ক্লিক করলে ক্লাসটা ডিঅ্যাক্টিভ হবে। দেখো, সেভ করলাম। আমি এখন এই জায়গায় এটাই দেখাই, রাইট ক্লিক করাই আছে এখানে, দেখো এই জায়গায় আমি এখান থেকে এটাকে, মেনুটাকে সিলেক্ট করে নিলাম। এখানে ন্যাব সেকশন কোথায়, এই ন্যাব, এই জায়গায় দেখো, এই জায়গায় ইউএল, দেখো ন্যাব মেনু অ্যাক্টিভ আছে, হ্যাঁ অ্যাক্টিভ। আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করাই, এটা দেখো নেই এখন। হ্যাঁ, আর ন্যাবের মধ্যে এখানে কন্টেনার, আমাদের ন্যাব মেনু, এই দেখো ন্যাব মেনু ক্লাস নেই। আমি যখনই এখানে ক্লিক করব তখনই দেখো এখানে অ্যাক্টিভ ক্লাসটা যুক্ত হচ্ছে, এবং আমাদের এখানে কি দেখাচ্ছে, আমাদের এখানে ন্যাব বারটা শো করছে। কারণ অ্যাক্টিভের মধ্যে, অ্যাক্টিভ ক্লাসের মধ্যে কি আছে, অ্যাক্টিভ ক্লাসের মধ্যে আমাদের লেফট থেকে 0 শো করবে। এমনি ডিফল্টভাবে কি দেখাচ্ছি, ডিফল্টভাবে আমরা দেখাচ্ছি লেফট থেকে -100%। -100% মানে কি, একদম শো করবে না, একদম লেফটের দিকে চলে গিয়েছে। আর যখনই অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড হবে তখনই আমাদের 0 হয়ে যাবে, অর্থাৎ 0 থেকে শো করবে। এই হচ্ছে ফাংশন। আবার যখন এখানে ক্লিক করব অ্যাক্টিভ ক্লাসটা উঠে যাচ্ছে। এটা কার মাধ্যমে হচ্ছে, একে প্রথমত আমি টার্গেট করেছি, টার্গেট করে মেনুর মধ্যে আমি অ্যাড করাচ্ছি এই অ্যাক্টিভ নামটাকে বা ক্লাসটাকে, ক্লাস লিস্ট দিয়ে। টগল হচ্ছে একবার অ্যাড হবে, একবার রিমুভ হবে, একবার ক্লিক করলে অ্যাড হবে, একবার ক্লিক করলে রিমুভ হবে। এই হলো আমাদের এই ফাংশন। তাহলে খুব সহজেই বোঝা গেল আমরা কিভাবে আমাদের রেসপন্সিভ মোবাইলের জন্য মেনু বানাতে পারি। দেখো এখানে ক্লিক করছি, এই দেখো, হ্যাঁ এটা এইভাবে খুলছে। এটাকে আমি একটু ট্রানজিশন ব্যবহার করলে স্মুথ খুলবে। ট্রানজিশনটা কোথায় ব্যবহার করব, আমরা এই যে ন্যাব মেনু আছে, ন্যাব মেনুর মধ্যে ট্রানজিশন অলরেডি আমাদের তৈরি করা আছে, ভ্যাড লিখলাম, এখানে দেখো ট্রানজিশন, এই দেখো সেভ করলাম। এখন এখানে যদি আসি, দেখো ক্লিক করলাম, এই দেখো স্মুথ খুলছে। আর এই যে লেখাটা আছে, এই লেখাটা তোমরা তোমাদের মতো সুন্দর ডিজাইন করতে পারো, মাঝখানে রাখতে পারো, ডান দিকে রাখতে পারো, যেখানে খুশি রাখতে পারো, একটু বড় দেখাতে পারো, বর্ডার হিসেবেও দেখাতে পারো। এটা তোমরা তোমাদের মতো কাজটা করবে। আচ্ছা, নেক্সট স্টেপ আমরা যেটা দেখব, আমাদের এই ফুটার সেকশনটাকে আমরা একটু মাঝখানে করব। আচ্ছা, এখন ফুটার সেকশনটা যে মাঝখানে করব,
এটা কোন ডিভাইসের জন্য করব? আমি চাইছি 0 থেকে 576 পিক্সেল অর্থাৎ মোবাইলের জন্য। আমরা এই যে ডিভাইসে আছে, ধরো মনে করো আমি 500 আ বা 768 ওপেন করছি বা 700 আ 600 ই ওপেন করছি। যদি মনে করো জাস্ট 600 ই ওপেন করলাম, হ্যাঁ? 600 ই ওপেন করলে কিরকম আসছে? এইরকম আসছে, হ্যাঁ? আচ্ছা, আমি চাইছি 0 থেকে 576 পিক্সেলে আমাদের এইরকম দেখাক। মানে এটা নিচে দেখাক। 600 পিক্সেলে দেখো আমার এইরকম দেখাচ্ছে। দেখতে কোনো সমস্যা নেই। 2 টো ভাগে বিভক্ত হয়ে আছে। 2 ভাগ 2 টো কলমে। তো কোনো সমস্যা নেই। আমি 576 অর্থাৎ মোবাইলের ক্ষেত্রে আমার এই যে ন্যাপবারটা নিচে দেখাতে চাইছি। তো এটা হচ্ছে 768 এর নিচের জন্য আমি এই জায়গায় নিচে আসলাম। আসার পরে আমি @ MEDIA মিডিয়া আমি স্ক্রিন চাইলে লিখতে পারি, নাও লিখতে পারি। কোনো সমস্যা নেই। এগুলো বিস্তারিত আমার ক্লাসে বলেছি। আর এই জায়গায় আমি এখন 576 দেব। 576 পিক্সেল দিলাম। 576 পিক্সেলে কি হবে? আমার যে কার্ডসের যে গ্রিড আছে, গ্রিডটা একটু লেআউটটাকে চেঞ্জ করার দরকার আছে কি? একটু দেখে নিই। ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আ চাইলে তোমরা চেঞ্জ করতে পারো। একে গ্রিড টেমপ্লেট কলমকে 1 ফ্র্যাকশন করে দিতে পারো। সমান ফ্র্যাকশনে নিচে করে দেখাবে। দেখো আমি দেখছি এখানে উম কার্ড কোথায় আছে? কার্ড, ফুটার, কার্ড। কার্ড আছে, কার্ডের কনটেন্ট আছে, কার্ড, কার্ডের এই যে কার্ড গ্রিডস, যার ভেতরে আমার সমস্ত কার্ডগুলো আছে, হ্যাঁ? এই কার্ড গ্রিডস, এই কার্ড গ্রিডসকে কার্ড গ্রিডকে আমি এই ডিভাইসে আমি যেটা করব সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলমস 1 ফ্র্যাকশন FR 1 ফ্র্যাকশন সেভ করলাম। সেভ করে এখানে দেখাচ্ছে, দেখো কোনো সমস্যা নেই, একই রকম। আমি দিলেও ঠিক আছে, না দিলেও ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ? টেমপ্লেট কলমের সমান অংশে যেন নিচে করে দেখায় তার জন্য। দিয়ে রাখলাম, ঠিক আছে? এবার এই যে হিরো, এই যে এখন এই যে হিরো সেকশন যাকে আমরা এই ডিভাইসে 50 VH করেছি। তো আমি চাইছি এই ডিভাইসে আমি আরেকটু ছোট করতে চাইছি। কত? 40 VH। 40 VH সেভ করলাম। উপরে গেলাম, উপরে এই দেখো ছোট দেখাচ্ছে। আচ্ছা, নেক্সট আমি চাইছি ফুটারের যে কলম আছে বা ফুটার কনটেন্টকে মাঝখানে করব, 1 ফ্র্যাকশন করব, টেক্সটগুলোকে মাঝখানে করব। সেটা করার জন্য আর নিচে দেখাবো। তার জন্য আমি ফুটারে আসলাম। ফুটার, এই যে ফুটার কলম আছে, ফুটার কলমের মধ্যে ফুটার কনটেন্ট কি আছে? আচ্ছা, একটু উপরে যাই। এই ফুটার কনটেন্ট ডিভ এইটা, হ্যাঁ? এইটা এর মধ্যে যেগুলো আমাদের আছে, যে এলিমেন্ট গুলো বা যে চাইল্ড গুলো আছে, এই যে ফুটার কলম একটা আছে যার মধ্যে আমার যদি দেখি নিচে আসি, নিচে যার মধ্যে আমার এই এই লেখাটা শো করছে, তারপর এইগুলো শো করছে। তো এইগুলো, হ্যাঁ? এই অ্যাবাউট আস-এর এইগুলো শো করছে এর মধ্যে। আচ্ছা, এগুলোকে কোলাপস করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইটা, হ্যাঁ, আর কি আছে? ফুটার কলম, ওয়েব ডিজাইন আছে এই জায়গায়, এইটা আছে, তো এটা আছে, এই পর্যন্ত, হ্যাঁ? এই ফুটার কলমকে ফুটার কলমের যে লেখাগুলো আছে, এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমি মাঝখানে চাইছি, মাঝখানে করতে। এইটা, এটা মাঝখানে চাইছি। তো সেক্ষেত্রে আমি কনটেন্ট ফুটারকে টার্গেট করব এখানে ডট কনটেন্ট, এই ফুটার কনটেন্টে কি করব? প্রথমে টেক্সট করে দিই, টেক্সট। আচ্ছা, একটু ছোট করে নিই, সাইডে থাকুক, আমার লিখতেও সুবিধা এবং দেখতেও সুবিধা। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার, CENTER সেন্টার সেভ করলাম। দেখো লেখাগুলো মাঝখানে তো চলে এসেছে, কিন্তু মাঝখানে এসেছে, কিন্তু এই যে আমাদের H1 ট্যাগে যে আফটার করে যে এফেক্টটা দিয়েছিলাম সেটা কিন্তু সরেনি।
এটাকে আমাদের সরাতে হবে। এটার জন্য কি ফুটার কলমের H3 যে আফটারটা আছে, হ্যাঁ, নিচে ক্লাস ফুটার, আমি আর দেখাচ্ছি না, দেখালে সময় নষ্ট হবে। তোমরা জানো এটাকে বানিয়েছো। ফুটার কলমের মধ্যে যে H3 গুলো আছে তার যে আফটারটা, হ্যাঁ, আফটার এলিমেন্ট, সুডো এলিমেন্ট AFTER, আফটার, আফটারের কি আমরা মার্জিন মার্জিন দেব 10 পিক্সেল যদি দিই টপ থেকে, আর লেফট রাইট আমি অটো দিলাম, হ্যাঁ, লেফট রাইট অটো, তাহলে মাঝখানে চলে আসবে। আর বটমটা 0 করে দিলাম, দেখো তাহলে আমাদের মাঝখানে শো করছে, হ্যাঁ, মাঝখানে অটো, রাইট টপে 10 পিক্সেল আর বটমে 0। আচ্ছা, তাহলে মাঝখানে চলে এসেছে, কোনো সমস্যা নেই, লেখাগুলো সব মাঝখানে এসেছে। এর মধ্যে যেটা আছে এটা আলাদা সেকশন, এটা আমরা পরে দেখছি। আমরা চাইলে এটাকেও আবার একটু মাঝখানে করতে পারি, সেটা আমরা পরে দেখছি। আচ্ছা, এই যে সোশ্যাল লিঙ্কটা আছে, সোশ্যাল লিঙ্ক, হ্যাঁ সোশ্যাল লিঙ্কটাকে একটু মাঝখানে করলে ভালো হয়। দেখছি সোশ্যাল লিঙ্ক কি আছে, ফুটার সেকশনের মধ্যে কোনটা সোশ্যাল লিঙ্ক আছে, এইটা সোশ্যাল লিঙ্ক, এই সোশ্যাল লিঙ্ক, এই সোশ্যাল লিঙ্ক, এটাকে আমরা একটু টার্গেট করি। ডট SOCIL সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্কটাকে আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই, বা হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই, তো মাঝখানে আসবে সেন্টার, সেভ করলাম, দেখো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিয়েছি মাঝখানে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কিভাবে কাজ করছে দেখো, আগে মানে ডিফল্টে সোশ্যাল লিঙ্ক কিন্তু ফ্লেক্স করা রয়েছে, তবেই তো পাশাপাশি শো করছে। আর এই ডিভাইসে আমাদের 576 মানে 0 থেকে 576 পিক্সেলে সেটা জাস্টিফাই কন্টেন্টটা সেন্টার করে দিয়েছে, তুই কাজ মাঝখানে। এখন কন্টেন্ট আইটেম কে আছে আমাদের, দেখি নিচে কন্টেন্ট আইটেম আছে, ফুটার কলমের মধ্যে আমাদের কন্টেন্ট আইটেম, এই যে কন্টেন্ট আইটেম অর্থাৎ এই অ্যাড্রেস, ইমেল, এই যেগুলো রয়েছে এগুলো কি সব কন্টেন্ট আইটেম, এর নাম কি কন্টেন্ট আইটেম। দেখো এটাকে একটু সাইটে নিয়ে যাই, এই দেখো কন্টেন্ট আইটেম, এটা একটা কন্টেন্ট আইটেম। ফোন নাম্বার, এটা একটা কন্টেন্ট, কন্টেন্ট নয় কন্ট্যাক্ট আইটেম, কন্ট্যাক্ট আইটেম। আর এটা একটা কন্ট্যাক্ট আইটেম আছে, তা এইগুলোকে আমি মাঝখানে করব, এই যে ধারে রয়েছে এটা মাঝখানে করব। তো মাঝখানে করার জন্য আমি এখানে ডট কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট আইটেমকে জাস্টিফাই সেন্টার করে দিই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝখানে চলে আসলো, দেখো মাঝখানে চলে এসেছে। আচ্ছা, এখন এই যে আমাদের যে এটা রয়েছে, এটা এন্টার ইওর ইমেল আর মানে সেন্ড বাটন, এটাকে আমি কাজ করব। এটা এটা দেখছি কিসে রয়েছে, নিচে আসলাম, এটা হচ্ছে আমাদের নিউজ লেটার ফর্ম, নিউজ লেটার ফর্ম। তো নিউজ লেটার ফর্মটাকে আমি কপি করে দেখি পূর্বে কি লিখেছি নিউজ লেটার ফর্মে, নিউজ লেটার ফর্মের ডিসপ্লে আমি ফ্লেক্স দিয়েছি, মানে তাই জন্য পাশাপাশি শো করছে, গ্যাপ দিয়েছি। তাহলে এটাকে আমি ফ্লেক্স ডাইরেকশন কলম করলে নিচে শো করবে এবং পুরো উইথ নিয়ে নেবে। চলো একদম নিচে নিচে নিচে, একদম নিচে এই জায়গায় ডট নিউজ লেটার, এই জায়গায় ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন COLUMN কলম করে দিলাম, সেভ করলাম, দেখো নিচে এসেছে এবং ফুল উইথ নিয়ে নিয়েছে। তাহলে আমাদের মোটামুটি রেসপন্সিভ কমপ্লিট। এইভাবে তোমরা তোমাদের যে ডিভাইসের জন্য দেখতে চাও সেই ডিভাইসের জন্য রেসপন্সিভ বানাতে পারো, ঠিক আছে। আর আমাদের এটা গিটহাবে, গিটহাবে লিঙ্ক করা ছিল, তো আমি রিপোজিটরিতে আসলাম, এই যে আমাদের কোনটা সিম্পল রেসপন্সিভ পোর্টফোলিও, এইটা, এটা আর এর লাইভ লিঙ্ক ছিল এটা, এটা লাইভ লিঙ্ক ছিল। আচ্ছা, এখানে এখন আমরা আমাদের কোডকে পুশ করব, লাস্ট যে কোডটা কাজ করেছি সেটাকে
পুশ করব। তো কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম, মোটামুটি সব ঠিক আছে। কন্ট্রোল জে প্রেস করলাম, গিট অ্যাড ডট দিলাম। এখন গিট কমিট করব, গিট COMMIT কমিট -m আর এই গিটহাব সম্পর্কে যদি জানতে চাও আমাদের ইউটিউবে গিটহাব সম্পর্কে দেয়া রয়েছে, সেটা দেখতে পারো ক্লাসটা। দেখলে গিটহাবটা আমি যে কাজটা করছি, গিটহাবে কিভাবে পুশ করছি, কিভাবে ক্লোন করছি, সমস্ত কিছুই বুঝতে পারবে, দেখানো আছে। আচ্ছা, এখন আমি অ্যাডেড অ্যাডেড মিডিয়া কোয়ারি ফর মোবাইল অ্যান্ড ট্যাবলেট ট্যাবলেট ডিভাইস ডিভাইস। তো এটাই লিখলাম, তোমরা তোমাদের মতো লিখবে। এরপর গিট পুশ অরিজিন মেন দিলাম, মেন না দিলেও হয়। আমার ক্ষেত্রে এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে, তোমাদের পাসওয়ার্ড নাও দেখাতে পারে। আমি পাসওয়ার্ড সেট করে গেছি, দেখো আপডেট হয়ে গিয়েছে। এখন যদি গিটহাবে এসে আমি ইন্ডেক্স ফাইলটাই খুলে দেখি, দেখো index.html এ আসলাম, ডবল ক্লিক করলাম, কোডটা খুলেছে এবং নিচে যদি আসি দেখবো জাভাস্ক্রিপ্ট কোড অ্যাড হয়ে গেছে, দেখো। আর সিএসএস ফাইল খুললে সিএসএস ফাইলে সিএসএস ফাইল মিডিয়া কোয়েরিগুলো অ্যাড হবে। এখন এই যে লিঙ্কটা আছে এটাকে আমি রিফ্রেশ করলাম, একটু সময় লাগে, ঠিক আছে। তো এটাকে আমি যদি আমাদের ডিভাইস ওপেন করি তাহলে দেখো এখনো আমাদের আপডেট হয়নি, আপডেট হতে একটু সময় লাগে। রিফ্রেশ করলাম, এই দেখো রিফ্রেশ করতে এখন আপডেট হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার দেখো আমাদের এই রকম দেখাচ্ছে, এটা হচ্ছে লাইভ লিঙ্ক। হ্যাঁ, দেখো গিটহাবের লাইভ লিঙ্ক কিভাবে তৈরি করতে হয় ক্লাসের পূর্বে আলোচনা করেছি। এখানে যখনই ক্লিক করব তখন আমাদের মেনু খুলছে। হ্যাঁ, আচ্ছা, আর নিচে আসলে নিচে দেখো এইগুলো এরকম শো করছে। এইভাবে আমরা আমাদের মিডিয়া কোয়েরি এবং এই ওয়েবসাইটটা আমরা রেসপন্সিভ বানিয়েছি। নেক্সট কোনো একটা ক্লাসে আবার দেখা হবে।